দরজায় সবাই মিলে ধাক্কাধাক্কি করে তাতেও কোনো ফল পাওয়া গেল না। এই দরজা কি ধাক্কা দিয়ে ভাঙার মতো? পদ্মজা বড় করে নিঃশ্বাস নিয়ে বলল, শোনো সবাই, দরজার মুখে দাঁড়িয়ে থাকবে, যখনই কেউ দরজা খুলবে তার উপর ঝাঁপিয়ে পড়বো, এই লোকটার মতো অবস্থা করে পালাবো। এখন যেভাবে সবাই একসাথে কাজ করেছো তখনও করবে, ঠিক আছে? মেয়েগুলো মাথা নাড়ালো। তারা প্রস্তুত। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট পর দরজা খোলার শব্দ শোনা গেল। সবার হৃদয় স্পন্দন থেমে যায়। পদ্মজা সবার দিকে তাকিয়ে চোখের ইশারায় আক্রমণ করতে বলে। দরজা খুলতেই সবগুলো মেয়ে হই হই করে ঝাঁপিয়ে পড়ে। খলিল 2 হাতে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। আমির পিছনে ছিল, সে এসে দেখে বাইরে খলিল, মজিদ দাঁড়িয়ে আছে। চাবি তাদের কাছে নেই। আমির খলিলের হাতে চাবি দেয়। খলিল দরজা খুলতেই এতগুলো মেয়ে ঝাঁপিয়ে পড়ে। দৃশ্যটি দেখে আমিরের চোয়াল শক্ত হয়ে যায়। উত্তেজিত হয়ে মজিদকে বলল, আব্বা, সামনের দরজা বন্ধ করো। মজিদ সামনের দরজা বন্ধ করতে চলে যান। আমির এগিয়ে আসে। দীর্ঘদেহী তুষ্টপুষ্ট আমির 2 হাতে মেয়েগুলোকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দেয়। দুজন মেয়ে লাঠি দিয়ে আমিরকে আঘাত করতে চায়। আমির 2 হাতে 2টো লাঠি ধরে ফেলে। লাঠি সহ মেয়ে দুটোকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। বাকি মেয়েগুলোকে চোখের পলকে চড়থাপ্পড় দিতে শুরু করে। তার চোখ দুটি থেকে রাগ, ক্রোধ, আক্রোশ ঝরছে। একটা মেয়ে আমিরের দিকে পাথর ছুঁড়ে মারে। পাথরটি আমিরের ঘাড়ে পড়ে। রিদওয়ান ঘাড়ে আঘাত করার বোধহয় 3 সপ্তাহ কাটেনি। আবার পাথরের আঘাত পেয়ে ঘাড়ের কালো আবরণ সরে গিয়ে গলগল করে রক্ত বেরিয়ে আসে। পদ্মজার জন্য কেনা শাড়িটা আমির গলায় ঝুলিয়ে রেখেছিল। আসার পথে ট্রলারের ছাদে বসে শাড়িটা দেখছিল। শাড়ির ব্যাগ পাশে রেখেছিল। কখন যে ব্যাগটি উড়ে যায় টের পায়নি। আমির যখন টের পেল কিছু করার ছিল না, তাই গলায় মাফলারের মতো পেঁচিয়ে রেখে দেয়। তার পদ্মবতী তো পড়বে। আমিরের রক্তে শাড়িটি ভিজে যায়। সে ঝড়ের গতিতে ঘূর্ণিপাকের মতো প্রতিটি মেয়েকে আঘাত করে, দুর্বল করে দেয়। পদ্মজা বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়ে। আমির তার রক্তচক্ষু দিয়ে পদ্মজার দিকে তাকায়। পদ্মজার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে কিছু বুঝে ওঠার পর্বে আমির পদ্মজার দিকে তেড়ে আসে। শাড়িটি দিয়ে পদ্মজার গলা পেঁচিয়ে জোরে টেনে ধরে। তারপর কিরমির করে বলে, ছলনাময়ী। আমিরের নিঃশ্বাস থেকে যেন বিষ বের হচ্ছে। আজরাইলের রূপ ধারণ করেছে। পদ্মজার 2 হাত বন্দি। নিজেকে রক্ষার কোনো পথ নেই। সে ছটফট করতে থাকে। একবার আমিরের দিকে তাকাতে ইচ্ছে করে, কিন্তু তার পূর্বেই চোখ দুটি উল্টো হয়ে আসে। বুকে ব্যথা শুরু হয়। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। নিঃশ্বাস আটকে যায়। মৃত্যু তার খুব কাছে। আর একটু সময়। পদ্মজা কালিমা পড়ার চেষ্টা করে। মৃত্যুর আগে সে কালিমা পড়ে মরতে চায়। অস্পষ্টভাবে তার মুখে লা ইলাহা উচ্চারণ। আমির কানে শব্দটি আসতেই তার হাত দুটি কেঁপে ওঠে। ছেড়ে দেয় পদ্মজার গলা। পদ্মজা লুটিয়ে পড়ে মেঝেতে। চোখ আধো বোঝা। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হাঁপড়ের মতো বুক ওঠানামা করছে। কষ্টে পুরো শরীর মুচড়ে যাচ্ছে। গলা নীল হয়ে গেছে। পাতালপুরি নিস্তব্ধতায় ছেয়ে গেছে। কোনো সারা শব্দ নেই। B3-তে মেয়েগুলো বাধা অবস্থায় পড়ে আছে। পদ্মজা A1-এ পালঙ্কে শুয়ে আছে। তার শরীরে বিন্দু মাত্র শক্তি নেই। ঘরের ছাদে অপলক চোখ রেখে তাকিয়ে আছে। চোখ দুটি সূক্ষ্ম। এক ফোঁটাও পানি নেই। নিষ্প্রাণ হয়ে গেছে সে। B2-র দরজার পাশে দেয়াল ঘেঁষে বসে আছে আমির। তার চাহনি এলোমেলো, মস্তিষ্ক অন্যমনস্ক। এক টুকরো ছোট পাথর কামড়াচ্ছে। পাথরটা দিয়ে নিজের দাঁত আঘাত করছে। মজিদ তীক্ষ্ণ চোখে অনেকক্ষণ যাবৎ আমিরকে পরখ করছেন। তিনি আমিরের হাবভাব বোঝার চেষ্টা করছেন। আমিরের 2 হাত অনেকক্ষণ ধরে কাঁপছে, এমনকি তার শরীরও কাঁপছে। মজিদ বিস্মিত। আমির 2 হাতে মাথা চেপে ধরে সেজদার মতো করে উবু হয়। আর্তনাদের মতো শব্দ করে মুখে 2 হাত মেঝে খামচে ধরার চেষ্টা করে। খলিল কিছু বলতে চাইলেও মজিদ আটকে বললেন, এখন কোনো শব্দ করা ঠিক হবে না। ওর মাথা ঠিক নেই। আমির সোজা হয়ে বসে। তার চোখ দুটি রক্তের মতো লাল হয়ে গেছে। মেঝেতে শুয়ে 2 হাতে নিজের চুল টেনে ধরে। কিছু একটা ভাবছে সে। দেখে মনে হচ্ছে সমুদ্রের অতলে সে হারিয়ে যাচ্ছে। পানি খেতে খেতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কোন দিকে সাঁতরালে কিনারা পাওয়া যাবে ঠাউর করতে পারছে না। মজিদ খলিলকে নিয়ে সরে যান। আমির উঠে দাঁড়ায়। ঘরে পায়চারি করে। ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। ঘাড়ের রক্ত শুকিয়ে গেঞ্জির সাথে লেপ্টে আছে। আমির চেয়ারে বসে হেলান দিল। চোখ বুঝতেই ভেসে উঠল পুরনো মুহূর্ত। আকাশে লক্ষ লক্ষ তারা, তার মাঝে ছিল একটা মাত্র চাঁদ। আকাশের নিচে পদ্মনীরের ছাদে আমির পদ্মজাকে 2 হাতে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। মৃদু কোমল বাতাসকে সাক্ষী রেখে পদ্মজা বলেছিল, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ স্বামীটি আমার, তাই প্রতিটি মেয়ের আমাকে হিংসা করা উচিত। আমির দ্রুত চোখ খুলে ফেলে। তার শরীর বেয়ে ঘাম ছুটছে। অস্থির অস্থির লাগছে। বোতল থেকে পানি বের করে খেলো। তারপর বড় করে নিঃশ্বাস ছাড়লো। এক কোণে পড়ে থাকা শাড়িটা হাতে নিয়ে আগুন ধরিয়ে দিল। যতক্ষণ না পুড়ে শাড়িটা ছাই হয়েছে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ঠোঁট অদ্ভুতভাবে কাঁপছে। সে কি কাঁদতে চাইছে? মজিদ হাওলাদার চেয়ারে বসে সিগারেট ধরালেন। খলিল বলল, আমিরের হাব ভাব তো ভালো না ভাই। আলমগীরের মতো না কাম কইরালায়।
মজিদ দৃঢ় কণ্ঠে বললেন, এরকম হবে না। আমির কখনো নিজের তৈরি করা সাম্রাজ্য ছাড়বে না। তুই বের হয়ে যা। মুন্ডুরা বসে আছে, তুমি এইখানে থাকবা? আর কেউ আছে এখানে? মেয়েগুলোকে তো বারেকের সাহায্য নিয়ে সামলাতে পেরেছি, এখন ওরে বাইরে পাহারা বাদ দিয়ে ভেতর আসতে বলবো? রাখো কেন? আমি তাইলে যাইতাছি। কাঞ্চরপুরের চেয়ারম্যানকে বলে আসবি শুক্রবারের কথা, কোনো ভুল যাতে না হয়। আচ্ছা ভাই। খলিল বেরিয়ে যায়। মজিদ ধোয়া উড়ান। পুরো ঘরে সেই ধোয়া ছড়িয়ে পড়ে। আমির A1-এর দরজার সামনে এসে দাঁড়ালো। স্বাভাবিক হতে তার মাঝরাত অবধি সময় লেগে গেছে। দরজার বাইরে থেকে উকি দিয়ে দেখলো পদ্মজাকে। অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে সে। আমির দরজা ঠেলে ঘরে ঢুকলো। পদ্মজা দরজা খোলার শব্দ শুনেও ফিরে তাকালো না। আমির কথা বলতে গিয়ে আবিষ্কার করলো তার কথা আসছে না, গলা বসে গেছে। সে পদ্মজার পায়ের কাছে গিয়ে বসলো। আমির পদ্মজার পায়ে হাত দিল। পদ্মজা পা সরিয়ে নেয়নি। আমির বেশ খানিক মুহূর্ত বসে থাকে সেখানে, তারপর বলল, সকালে আমরা অন্দরমহলে যাব। পদ্মজা জবাব দিল না। আমির এখানে বসে থাকতে অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে সে যতক্ষণ এখানে থাকবে পদ্মজা নিঃশ্বাস নিতে পারবে না। তাই বেরিয়ে যেতে উঠে দাঁড়ালো। দরজার বাইরে পা রাখতেই পদ্মজার শান্ত কণ্ঠ ভেসে আসে, এই শক্তি আর মেধা ভালো কাজে লাগালে এর চেয়েও বড় রাজত্ব পেতেন, বেহেস্ত পেতেন, পরিবার পেতেন। আমি শুনেও না শোনার ভান করে দরজা ছেড়ে A1-এর বাইরে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। সেখানে উপস্থিতি হলেন মজিদ। আমিরকে উদ্দেশ্য করে বললেন, বাবু এদিকে আয়। আমির মজিদ একসাথে সোফায় এসে বসে। আমির ক্লান্তি তার চোখে মুখে। মজিদ বললেন, 2 দিন পর শুক্রবার, মনে আছে তো? আমির মনে করার চেষ্টা করলো। শীতে তারা শীত বস্ত্র বিতরণ করে। এ নিয়ে বড় সমাবেশ হয়। কত কত গ্রাম থেকে মানুষ আসে। দুনিয়ার লোক দেখানো পাপ পুণ্যের হিসাবের খাতায় হাওলাদার বাড়ির নাম পুণ্যের খাতায় সবার উপরে। আমির নির্বিকার স্বরে বলল, মনে আছে। দেখিস পদ্মজা যেন কোনো ভেজাল না করে। আর কি ভেজাল করবে? মেরেই তো ফেলেছিলাম, আর একটু হলে। মেরে ফেললে খুশি হবে? আমির আচমকা রেগে যায়। মজিদ মৃদু হেসে বললেন, মারবি কেন? তোর বউ তোর কাছে রাখবি, শুধু একটু খেয়াল রাখতে বলেছি। কিছু করবে না ও। আমি দ্বিতীয়বার আর ভুল করব না। আমির বিরক্তি নিয়ে বলল, না হলেই ভালো। কুয়েতের সময়ের চেয়ে বার্তা পাঠিয়েছি, সময় দিবে না। আর এত অনুরোধ কি করার আছে? সময় মতো হয়ে যাবে। তুমি এখন সামনের কাজে মন দাও, আমি এই ব্যাপারটা দেখছি। মজিদ আমিরের পিঠ চাপড়ে বলল, বাঘের বাচ্চা। আমির পূর্বের স্বরেই বলল, যাওয়ার সময় বারেক ভাইকে বলো আসতে। বাইরে কে থাকবে? তুই এখন থাক এখানে। আমির কিছু বলল না। চারপাশ থমকে আছে, কোথাও কোনো শব্দ নেই। আমির নিজের নিঃশ্বাস নিজে শুনতে পাচ্ছে। চুপ করে বসে আছে। ঘাড়ের ব্যথাটা বেড়েছে, জ্বালাপোড়া করছে। 2-3 বার A1-এর দরজার দিকে তাকিয়েছে। 1000 বার নিজের ডান হাতের দিকে তাকিয়েছে। কেন এমন হচ্ছে সে জানে না। তার এক পাশ যেন রক্ত, অন্য পাশে ফুলের বাগান। ফুলের সুবাস তাকে চুমুকের মতো টানছে। অন্যদিকে রক্তের রং যে তার পেশা, রীতি, নেশা, দায়িত্ব। আমির ঠোঁট কামড়ে দীর্ঘশ্বাস ছাড়ে। দ্রুত পায়ে চলে আসে A1-এ। ঘরে আবছা আলো। পদ্মজা ঘুমাচ্ছে, তার হাতে হ্যান্ডকাফ রয়ে গেছে। আমির জুতা খুলে হেঁটে আসে, নয়তো শব্দ শুনেও উঠে যাবে পদ্মজা। সে টের পায় তার 2 পা কাঁপছে, প্রবল জড়তা কাজ করছে। তাদের আলাদা 2 পথ এক হতে চাইছে না। একজন মানুষ হয়ে 2 সত্তা নিয়ে বাঁচা যায় না। 2 সত্তা বড় যন্ত্রণার। আমির পদ্মজার পায়ের কাছে এসে বসলো। ফর্সা 2টি পা স্থির হয়ে আছে। আমিরের লুটিয়ে পড়তে ইচ্ছে করছে, কিন্তু ছুলো না। পদ্মজার মুখের দিকে চেয়ে রইল অনেকক্ষণ। পৃথিবীর একমাত্র অদ্ভুত মানুষটি বুঝি সে। আমির বিছানায় উঠে বসে, পদ্মজার গলার দাগটা দেখার চেষ্টা করে। পদ্মজা জেগে উঠে। আমিরের মুখটা ঝুঁকে আছে তার উপর। সে সরে যাওয়ার চেষ্টা করতেই আমির পদ্মজাকে জড়িয়ে ধরে। পদ্মজার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। শুনতে পায় পদ্মজার বুকের ধুকপুকানি। পদ্মজা চমকে যায়। পিনপতন নীরবতা বিরাজ করছে। উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই নেই। পদ্মজা ঢোক গিলে বলল, আপনার রাজত্বে এসে আপনার সাথে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয়, তবে এইটুকু তো বলতেই পারি, আপনার ছোঁয়া আমার কাছে সবচেয়ে নোংরা, অপবিত্র। আমির জবাবে কিছু বলল না, চুপচাপ সরে গেল, অন্যদিকে ফিরে শুয়ে রইল। পদ্মজা আমিরের পিঠের দিকে তাকায়, বুকটা হাহাকার করে ওঠে। এতক্ষণ তো সে শক্তই ছিল। আমিরের প্রতি তার বিন্দু মাত্র ভালোবাসা আসেনি, মায়া আসেনি। এখন কেন এমন হচ্ছে? আমিরের সাথে সাথে নিজের প্রতিও ঘৃণা চলে আসে। 1000 মেয়ের জীবন নষ্ট করা মানুষটাকে সে এখনো ভালোবাসে। তার মন কাঁদে। পদ্মজা ছাদের মেঝেতে তাকিয়ে মনে মনে হেমলতাকে বলল, তোমার মেয়ে এত খারাপ মানুষ কি করে হলো আম্মা? আমি পাপীকে ভালোবেসে পাপ করছি, ক্ষমা করে দিও আমাকে।
ক্ষমা করতে না পারলে অভিশাপে পুড়ে ছাই করে দাও আমাকে। যাদের ভালোবাসাকে বাজি ধরতে হয়, ভালোবাসাকে রক্তারক্তির যুদ্ধে নামতে হয়, বুকের ভেতর ভালোবাসাকে সত্যপূর্ণে লুকিয়ে রাখা যায় না, তারা বোধহয় সবচেয়ে বেশি অসহায়। পদ্মজার দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে ভেজা কণ্ঠে বলল, যেদিন আপনার মনে হবে আপনার দ্বারা আর কোনো ক্ষতি হবে না, পাপ হবে না, সেদিন আমাকে পদ্মবতী ডেকে জড়িয়ে ধরবেন। আমি নিশ্চুপ রইল। কিছু বলার মতো ভাষা তার মস্তিষ্কে নেই। সে নির্বাক। পৃথিবীতে 3টা মানুষকে সে ভালোবেসেছে, তার থেকে 2টো মানুষই তার পাপের জন্য তার থেকে দূরে সরে গিয়েছে, আরেকজন চলে যাওয়ার পথে। তারপরও আমির পারে না সব কিছু ছেড়ে ছুড়ে দূরে হারিয়ে যেতে। তার ইচ্ছে করে না, সে ভাবতে পারে না। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আমার মা নেই, বাবাও নেই, আমার স্বপ্ন আশা সব কিছুতেই আপনি ছিলেন। আপনাকে নিয়ে আমি বৃদ্ধ হতে চেয়েছি, সে আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। শত শত মেয়েকে পিটিয়ে জান ছিনিয়ে নেন। আল্লাহর দোহাই লাগে, আমার কষ্টটা অনুভব করুন। আমি হাসরের ময়দানে কি করে মুখ দেখাবো? মৃত অত্যাচারিত মেয়েগুলোর সামনে কি করে দাঁড়াবো? হাসরের ময়দানে সবাই আমাকে ঘৃণার চোখে চেয়ে থাকবে। কলঙ্কিনী আমি, আপনার বউ হয়ে আমি কলঙ্কিনী হয়েছি। মেয়েগুলোর বাবা মাকে আমি কি বলবো? তাদের নারী ছেঁড়া ধনকে ছিনিয়ে নেওয়া পুরুষটিকে আমি ভালোবেসেছি, এই কথা কি করে বলবো? বলতে পারেন? আমির উঠে বসে, বেরিয়ে যায়। পদ্মজা কাঁদতে থাকলো, চোখের জল শুকায় না। আল্লাহ তাআলা এই কোন পরীক্ষায় ফেলেছেন? আমির খুব দ্রুত ফিরে আসে। তার হাতে লম্বা একখানা বস্তু। সেই বস্তুটি বিছানার উপর রেখে প্যান্ট থেকে চাবি বের করলো, হ্যান্ডকাফ খুলে পদ্মজাকে বসিয়ে দিল। তারপর পদ্মজার সামনে বস্তুটি ধরে শান্ত স্বরে বলল, আমি পারবো না সরে আসতে। এই তলোয়ার ব্যবহার করা হয়নি, খুব পছন্দ করে এনেছিলাম, তোমার হাতে তুলে দিলাম। যদি পারো মুক্তি দিও আমাকে, কোনো কলঙ্ক রেখো না গায়ে। হাসরের ময়দানেও তুমি সবচেয়ে সুন্দর, সম্মানিত এবং দামি থাকবে। শুধু বেহেস্তে দুজনের একসাথে রাজপ্রাসাদে থাকার স্বপ্নটা পূরণ হবে না। আমিরের বলা কথাগুলো শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে যায়, বুকে ব্যথা শুরু হয়। আমির পদ্মজার 2 হাত মুঠোয় নিয়ে চুমু দিল। তারপর বলল, শেষবার ছুঁয়েছি, আর ছুবো না, শপথ করছি, আর ছুবো না। তারপর ছুটে যায়, বেরিয়ে যায় ঘর থেকে। পদ্মজার দম বন্ধ হয়ে আসে। মিনিট 2 পার হতেই চাদর খামচে ধরে হাউমাউ করে কান্না শুরু করে, আল্লাহর উপর প্রশ্ন তুলে। আমার ভালোবাসায় কি কমতি ছিল আল্লাহ? কেন এমন জীবন দিলে আমায়? আমি কি করব? মৃত্যু দাও আমাকে। পদ্মজা চোখ ভর্তি জল নিয়ে তুষারের দিকে তাকালো। তুষার এক হাত কপালে ঠেকে বিড়বিড় করে, মাই গড। তার নিঃশ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসে, চোখে জল চিকচিক করছে। এমন অদ্ভুত ভালোবাসা সে দুটো দেখেনি। একজন খুন হতে চেয়েছে, আরেকজন খুন করে মুক্তি দিয়েছে। ফাহিমা কাঁদছে। পদ্মজা মিষ্টি করে হেসে বলল, আপনি ভাবে কাঁদছেন কেন? আমির হাওলাদার একটা সুন্দর জীবন হতে পারত। আফসোস স্বরে বলল ফাহিমা। পদ্মজা ফিক করে হেসে ফেলল, বলল, পুলিশ হয়ে ক্রাইম কিং এর জন্য কাঁদছেন? তুষারের বুক ফুঁড়ে নিঃশ্বাস বেরিয়ে আসে। কঠিন মনের তুষার ভেঙে পড়েছে। ভালোবাসার অনেক ব্যাখ্যা সে শুনেছে, কিন্তু ভালোবাসা এমনও হতে পারে সে ভাবেনি। তুষার বলল, তিনি অবশ্যই চেষ্টা করেছিলেন এই জগৎ থেকে বের হতে, কিন্তু পারেননি। তিনি আষ্টে পিষ্টে পাপের রাজ্যে জড়িয়ে গিয়েছিলেন। কিন্তু ভালোবাসার কোনো আদালত থাকলে সেই আদালতে আমির হাওলাদার সব খুন মাফ। পদ্মজা ঠোঁট কামড়ে হাসে। অনেক কাহিনী, অনেক কান্না তো এখনো বাকি। এরা এটুকুতেই কেঁদে অস্থির। তার ভীষণ হাসি পাচ্ছে, ভীষণ। সকালের ঘন কুয়াশার চাদর ঢেকে আছে প্রকৃতি। কাঠের 2 তলা বাড়ির উঠানে শুটিং দলের সবাই বসে আছে। হিমেল হাওয়ার সঙ্গে আসা কনকনে শীতে সবাইকে কাবু করে ফেলেছে। সবার মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। শাকিল নামের একটা ছেলে উঠানে বসে মাঝে আগুন ধরালো। লিখন আগুন থেকে তাপ নেয়। তীব্র ঠান্ডার জন্য শুটিং এগোচ্ছে না, বারবার পিছিয়ে যাচ্ছে। সূর্য যখন আকাশে উদিত হয় মৃদুলের দেখা মিলে। সে লিখনের সাথে করমর্দন করে বলল, কেমন আছো ভাই? লিখন হেসে বলল, ভালো। এই শাকিল, একটা চেয়ার দিয়ে যাও। শাকিল চেয়ার দিয়ে যায়। মৃদুল বসলো। দুজন বড়ই গাছের নিচে বসে আছে। সেখান থেকে অলন্দপুরের বড় সড়ক দেখা যায়। লিখন বলল, তারপর কেমন আছো? জি ভাইয়া, ভালো আছি। একটা দরকারে আইসি ভাই। লিখন মৃদুলের দিকে মুখ করে বসলো। মৃদুল লজ্জা পাচ্ছে। লিখন বলল, পূর্ণার ব্যাপারে কিছু? মৃদুল অপ্রস্তুত হয়ে পড়ে। সত্যি সে লজ্জা পাচ্ছে। ঘাড় ম্যাসাজ করতে করতে বলল, পূর্ণারে কেমনি কি বলতাম বুঝতাছি না, একটু বইলা দাও। লিখন সশব্দে হাসলো। মৃদুলের সাথে যতবার তার দেখা হয় ততবার সে হাসতে বাধ্য। মৃদুল বলল, আমির ভাই আর তুমি এসব অনেক ভালো বুঝো। আমির ভাইরে ডর লাগে, তাই তোমার কাছে আইসি। লিখন বলল, এটা কোনো ব্যাপার?
তারপর দূরের পথে চেয়ে বলল, আমার একটা ইচ্ছে ছিল, শীতের জ্যোৎস্নায় নৌকা নিয়ে মাঝ নদীতে যাব। নৌকায় আমি থাকবো, আর আমি যাকে ভালোবাসি সে থাকবে। চারদিকে জ্যোৎস্না টুপটুপ করে পড়বে। সে সময়টাকে সাক্ষী রেখে বিয়ের প্রস্তাব দেব, মনের সব অনুভূতি জানাবো। কিন্তু আমার ভাগ্যে সেই সময়টা আসেনি। তুমি চেষ্টা করতে পারো। লিখনের কথায় মৃদুলের খুব পছন্দ হয়।